মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনলো আফগানিস্তান। ৮ ম্যাচ বিশ্বকাপে তারপর হার অস্ট্রেলিয়ার এবং ২১ রানে জয় আফগানিস্তানের। গ্রুপ 1টা কিন্তু আসলে জমিয়ে তুলেছে। সেমির যে দৌড় সেইখানে কিন্তু টিকে আছে এখন বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। তবে আছে হতাশাও। আমরা যেমন দেখলাম যে আফগানদের যে রূপকথা, সেই রূপকথায় কিন্তু বাংলাদেশের আছে হতাশা। সব কিছু নিয়ে কথা বলবো আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল, আর আমার সাথে আছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট কোচ এবং বিশ্লেষক। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাওয়ার আগে দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার একটু দেখে নিতে চাই। দর্শক, দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো, আর আমরা এখন আলোচনা করব বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এবং একই সাথে আমরা যে আজকে সকালে ম্যাচটা দেখি অস্ট্রেলিয়াকে যে হারিয়েছে আফগানিস্তান, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। চাইলে আপনারা আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আগে বলছিলাম আমাদের সাথে আছেন নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম ভাই, আসলে আজকে একটু আগে ম্যাচটা শেষ হলো, আমরা যেটা দেখলাম যে আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে আফগানিস্তান এরকম দাপুটে জয়, একবারও ভেবেছিলেন কিনা যে এইভাবে জিতবে? ২১ রান কিন্তু নিহাত কম নয় আসলে টি-20-তে যদি আমরা বলি। না, ২১ রান জয় না, আফগানিস্তান মাত্র ১৪৮ রান করেছিল এবং অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ১৪৮ রান করে জেতার আকাঙ্ক্ষাটা রাখাটা খুব মুশকিল কিন্তু এত বড় দলের বিরুদ্ধে। কিন্তু সেটাই ওরা দেখিয়েছে যে ওরা হাল ছাড়তে চায়নি, খেলা শেষ না হওয়ার পর্যন্ত হাল ছাড়তে চায়নি। আমার মনে হয় খেলার শুরুতেই যখন ওরা উইকেট পেয়েছে সেখান থেকে ওদের মধ্যে যে এক্সাইটমেন্ট কাজ করেছে, ওদের মধ্যে যে মোটিভেশন কাজ করেছে, ওদের মধ্যে যে আত্মবিশ্বাসের ব্যাপারটা আছে সেটা পরিষ্কার হয়ে গেছে। এরা এই সুযোগটা ছাড়তে চায়নি। কন্টিনিউয়াসলি ওরা প্রেশার ক্রিয়েট করে গেছে। ৮ জন বোলার ব্যবহার করেছে ওরা, যেটা খুব আনইউজুয়াল, কিন্তু ৮ জন বোলার ব্যবহার করেছে এবং ৮ম বোলার কিন্তু ম্যাচটা জিতিয়েছে। গুলবাদিন 4টা উইকেট নিয়ে ম্যাচটা জিতিয়েছে। সো এবং খুব দামি দামি বলারদের কিন্তু এক ওভার করিয়ে সরিয়ে দিয়েছে। সো আমার মনে হয় একটা ট্যাকটিক্যাল ব্যাপারও ছিল খুব। আমরা দেখেছি খুব নামি দামি বলারও এক ওভার বল করেছে, তারপর তাকে আর বল করতে দেওয়া হয়নি। সো কোন একটা পার্টিকুলার রিদমে সেটেল হতে দেওয়া হয়নি অস্ট্রেলিয়াকে। কন্টিনিউয়াসলি বলিং চেঞ্জ হয়েছে এবং শেষে গিয়ে যখন স্টিক করেছে গুলবাদিন এবং ও যখন সাকসেসফুল হচ্ছিল ওখানে ওরা স্টিক করেছে। শুরুতে নবীন উইকেট পেয়েছে 3টা। শুরুটা যখন ওরা পেয়েছিল ওটা আর ছাড়তে চায়নি, ধরে রেখেছে। সো ইটস এ মার্কস অফ এ গুড টিম। ওরা দুর্দান্ত একটা টিম হিসেবে খেলছে কিন্তু। এবং আমি আরেকবার বলেছি যে ওদের দলে যে অনেক আহামরি খেলোয়াড় আছে তা কিন্তু নয়, কিন্তু ওদের মধ্যে সেই ক্ষুধাটা আছে, সেই ক্ষুধাটা প্রচণ্ড। ওদের সবচেয়ে বড় শক্তির জায়গা বোধ হয় সেটাই, ওদের মধ্যে যে ক্ষুধাটা আছে সেটা সবচাইতে বড় শক্তির জায়গা। প্রত্যেকে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করতে চায়। সেটা তখনই হয় যখন একটা দলের মতো করে খেলে, একটা দল যখন সবাই সবার পাশে থাকে, সবাই সবাইকে সাহায্য করে এবং সবার মধ্যে সেই তৃষ্ণাটা থাকে যে না একটা কিছু করতেই হবে। এবং সেটার ফল বোধহয় এইটা। কারণ যদি এমন হতো যে আজকে কোনোভাবে আফগানিস্তান 200 রান করেছিল বা 190 রান করেছিল, সেখানে ওরা 20-25 রানে আসলে হারিয়েছে, সেটা এক জিনিস ছিল। কিন্তু 148 রানে এই ব্যবধানে হারানোটা এটা এই দলকে অনেক বেশি মোটিভেট করবে সামনের খেলাগুলোতে। নাজমুল ভাই, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করুন। আমি মোহাম্মদ সৃজন সর্দার বলছি, বরিশাল থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো, ইউএসএ আফগানিস্তানের মতন টিম, তারা নতুন এসে টি-20-তে 100-200 রান চেস করতেছে, বড় বড় দেশকে তারা টেক্কা দিতেছে। আমরা কেন বাংলাদেশ 200 রান করতে পারতেছি না বা 150 আটকে দিতেছে? আমাদের সমস্যা কোথায়? ব্যাটিং এর আমাদের সমস্যাটা কোথায়? বুঝতে পারছি। ফাহিম ভাই, আসলে একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আমাদের। না, এটা লেজিটিমেট কোশ্চেন, কারণ সবাই আগ্রহ নিয়ে দেখে যে বাংলাদেশ 20-22 বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, আমরা নিজেদের নিয়ে এত অনেক সময় বড়াইও করি, কিন্তু আসল খেলায় খেলতে গিয়ে কেন আমরা পারি না? আমার উত্তরটা খুব সোজা। আমরা ঘরের ক্রিকেটে যেভাবে খেলোয়াড়দের তৈরি করি সেইখানে ওই ধরনের চরিত্র তৈরি হয় না, যে ধরনের চরিত্রকে আমরা ওখানে দেখি। আফগানিস্তানের এইসব প্লেয়ারগুলি বেশিরভাগই তৈরি হয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। ওখানে কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ওখানে যে সার্ভাইভ করতে পারবে সেই শুধু টিকে থাকতে পারবে, কিন্তু যে পারফর্ম করতে পারবে। সো ওখানে এমন না যে মোটামুটি একটা কিছু করেই টিকে থাকা যায়, না। এবং আমাদের খেলোয়াড়রা মোটামুটি একটা কিছু করে টিকে থাকার মতো খেলোয়াড় বেশিরভাগই ঘরোয়া ক্রিকেটে এরা তৈরি হয়, কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটের পরিবেশে তৈরি হয় এবং সেই পরিবেশটা ওই পরিবেশের
একেবারেই কাছাকাছি না। একই জিনিস সেম থিং গোজ টু ইউএসএতে যারা এখানে জায়গা পেয়েছে তারা এমনিতে জায়গা পায়নি কিন্তু। আমি নিশ্চিত যে ইউএসএতে আরও খেলোয়াড় আছে যারা এই দলের সাথে আসতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বোধহয় সেটা না। বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক সফট একটা সিস্টেমের মধ্যে দিয়ে খেলোয়াড়দেরকে গড়ে তুলি এবং তারা অ্যাকচুয়ালি আমাদের ভাগ্যই বলতে হবে যে আমরা 3টা ম্যাচ জিতেছি প্রিলিমিনারি রাউন্ডে, কিন্তু আমাদের ভাগ্য বলতে হবে। আমরা এখন নেপালের সাথে ওই শেষ ওভারে যেভাবে আপ্লুত হই তাতে বোঝা যায় যে আমাদের স্ট্যান্ডার্ডটা কী, আমরা সংখ্যায় থেকে নেপালের সাথে জিততে পারবো কি না। সো আমার মনে হয় যে এমনই হবে। আমরা যেভাবে আমাদের স্কুলটা যেমন, স্কুলের ছাত্রটা তেমন, স্কুলের শিক্ষকও তেমন, আউটকামও ওরকমই। সো বিশ্বকাপে কি নতুন না, কিন্তু প্রত্যেকবারই এমন হয়েছে। আমরা এখানে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, ওখানে গিয়ে ঘরের মাটিতে এই করেছি সেই করেছি, কিন্তু যখনই একটা কমন প্ল্যাটফর্মে গিয়েছি আমরা কিন্তু খুব একটা টিকতে পারিনি। এবং সাকিব কিন্তু কালকে আসলে প্রেস কনফারেন্স পরে দেখছিলেন যে সাকিবও কিন্তু বলছিলেন যে আসলে ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে খেলার পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের দুর্বলতা বা আমরা কত পিছিয়ে, এই জিনিসটা কিন্তু বারবারই হচ্ছে এবং প্রত্যেকটা টুর্নামেন্টের পরে কিন্তু আমরা এটা বলে থাকি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের যেই গোল, আমাদের সেই গোল কিন্তু পূরণ হচ্ছে না। না, এখানে সাকিবদেরও দায় আছে, কারণ সাকিবরাও কিন্তু নিজেদের সেভাবে প্রস্তুত করে না যেভাবে প্রস্তুত করা উচিত। ইন্টারন্যাশনাল এই ধরনের টুর্নামেন্ট খেলার জন্য নিজেদেরকে যেভাবে প্রস্তুত করা উচিত সেভাবে নিজেদেরকে প্রস্তুত করে না কিন্তু সাকিবরা কিন্তু এটা বলেননি, কিন্তু শুধু অস্ট্রেলিয়া এবং অন্যদের কার সাথে খেললাম, ভারতের সাথে খেললাম, এদের কথা বললো। এটা কেন বললো না? কারণ নেপালের সাথে খেলতে গেলে আমাদের বুক কাঁপে কেন? নেপালের সাথে খেলতে গেলে, নেদারল্যান্ডের সাথে খেলতে গেলে আমাদের বুক কাঁপে কেন? এই প্রশ্নটার জবাবটাও সাকিবদের দেওয়া উচিত কিন্তু। আমার মনে হয় এইটুকু বলেই পার পাওয়ার কোনো সুযোগ নেই যে আমরা এখনও বড় দলগুলির সাথে, আমরা ছোট দলগুলির সাথে। আমি এখন নিশ্চিত না সামনে যদি একটা টুর্নামেন্ট হয় যেখানে নেপাল খেলবে, স্কটল্যান্ড খেলবে, নেদারল্যান্ড খেলবে এবং বাংলাদেশ খেলবে, ওখানে কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে কি না? নিশ্চিত আমার মনে হয় না বাংলাদেশকে বলতে পারবে, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে, অবশ্যই অনেকটা পিছিয়ে থাকবে, অনেকটা পিছিয়ে থাকবে। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না বাংলাদেশ ওখানে চ্যাম্পিয়ন হবে, কেউ বলতে পারবে না। ক্রিকেটে বলা যায় না, সে কথা একটা মানি, কিন্তু বাংলাদেশ এখানে সবচেয়ে শক্তিশালী দল এবং যদি হেরে যায় সেটা অ্যাক্সিডেন্ট হবে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু অনেকে হয়তো আলোচনা করবে না স্কটল্যান্ডের সবচেয়ে ভালো সুযোগ আছে, নাহলে নেদারল্যান্ডে হতে পারে। বাংলাদেশ বলবে না, বাংলাদেশের কথা হয়তো একটু পরেই বলবে। কেন? ওয়াই? এর দায়টা বোধহয় সবাইকে নিতে হবে। ভাই আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমার সাথে শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শহীদ বিরাট নরসিংদী থেকে বলছি। জি বলুন। আমার দুটো প্রশ্ন। একটা হলো যে আফগানিস্তান 3টা ম্যাচে 100 রানের প্লাস পার্টনারশিপ, আমাদের একটাও 50 রানের কোন পার্টনারশিপ নেই, এই কারণে হয়নি। আর আরেকটা প্রশ্ন যে আমাদের দেশে জাতীয় সঙ্গীত হয়নি, মানে যে কোনো ইন্টারন্যাশনাল সিরিজ, এটা কেন হয়নি সেটা বলতে পারবেন? আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিয়ে তারপর আমরা উত্তরে যাব। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এহসান রহমান হিমেল, আমি যশোর থেকে বলছি। জি বলুন। ভাই, ওই ফাহিম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি শুনছেন? জি বলুন। ভাইয়া বলছি যে, হ্যালো। হ্যাঁ জি ভাইয়া জি বলুন। বলছি যে, মানে আমি আপনার কাছে একটা ক্রিকেটের একটা পরামর্শ শুনতে চাচ্ছিলাম। জি বলুন। আচ্ছা, বলছি যে মানে ক্রিকেটে মানে ফিটনেস ঠিক রাখা, মানে আমি ক্লাস 10-এ পড়ি, ঠিক আছে? আমরা 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 বোধহয় বিশ্বকাপ নিয়ে আলাপ করছি, আপনার অন্য কোনো এরকম প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম প্রশ্ন একটু যাই, যদি ফাহিম ভাই আসলে যেটা বলছো যে পার্টনারশিপের কথা, আসলে বড় পার্টনারশিপ, আমরা যদি দেখি যে আফগানিস্তান কিন্তু এই আসরেই 17 রানের 3টা পার্টনারশিপ হয়েছে তাদের, আজকের দিন সহ 3টা পার্টনারশিপ। এরকম কিন্তু আসলে অন্য দলগুলো হচ্ছে না, কিন্তু তাদের যে ব্যাটিং লাইন আপের যে উন্নতি সেটা কিন্তু চোখে পড়ছে, কিন্তু বাংলাদেশ সেই জায়গায় অনেকটা পিছিয়ে, আসলে অনেকটা পিছিয়ে। সেটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ কিনা, বারবারই এটা বলা হচ্ছে আসলে যে পার্টনারশিপ হচ্ছে না। আফগানিস্তানের শক্তির জায়গায় ওটা, আফগানিস্তানের শক্তির জায়গায় ওটা। ওদের উদ্বোধনী যে দুজন ব্যাটসম্যান আছে তারা প্রায়শই এই কাজটা করে, বড় একটা স্কোর করে দুজন মিলে, এবং সেই শক্তিতে ভর করেই কিন্তু আফগানিস্তান ম্যাচ জেতে। কিন্তু ওদের মিডল অর্ডারে ওই রকম কনসিস্টেন্টলি পারফর্ম করার মতো ব্যাটার কিন্তু খুব বেশি নেই। হ্যাঁ, অন অ্যান্ড অফ হয়তো কেউ করে, কিন্তু ওর মূল শক্তির জায়গায় হচ্ছে ওদের উদ্বোধনী ব্যাটসম্যানরা, এবং ওরা ওই দায়িত্বটা নিয়ে খেলে, এবং ওরাও জানে যে ওদের শক্তিটা কোথায়, দুর্বলতাটা কোথায়, এবং ওরা ওদের শক্তির জায়গাটাকে পুরোপুরি ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু সেটা ওখান থেকে আসে, ওদের যে ক্ষুধাটা আছে সেটা খুব জরুরি। উদ্বোধনী ব্যাটসম্যান
অলমোস্ট ডেইলি রান করছে, কিন্তু ডেইলি রান করছে। আমরা গুরবাজকে যদি আজকে 60 রান করেছে, ক্লান্ত হচ্ছে না কিন্তু ডেইলি রান করছে। ওরা জানে যে এটা ওদের করতে হবে, এটা ওদের কাজ। একটা জিনিস আমি বলতে চাই, এটা কিন্তু ওরা কারোর ফেভার করে, এই জন্য কিন্তু দলে ওদেরকে নেওয়া হয়েছে। এটাই ওদের কাজ। যেদিন ও পারে না সেটা হয়তো ব্যর্থতার দিন, যেদিন ওটা পারে সেটার মধ্যে কোনো এমন কিছু নেই, এটা ওদের কাজ কিন্তু। সো আমাদের মনে হয় আমরা সেটা রিয়েলাইজ করি না যে আমাদের যারা দলে যারা আছে তাদের যে পারফরমেন্সটা করার ব্যাপারটা, এটা ওদের কাজ কিন্তু ডেলি রুটিন। আমি এই যেমন আপনি এখানে কাজ করছেন, আমি আমার অফিসে গিয়ে কাজ করি, তেমনই কাজ কিন্তু, এবং ওদের কাজ পারফর্ম করা কিন্তু। হ্যাঁ, হতে পারে ওয়ান অফ ডেতে পারফরমেন্স হয় না, বাট ওটি ওদের কাজ। সো আমার মনে হয় যে সামহাও আমরা ওগুলো জিনিস রিয়েলাইজ করি না, এবং যতটা সিরিয়াসলি নিজেদেরকে, আমি প্রস্তুতির কথা বলেছি যে প্রস্তুতি আমাদের এত দুর্বল। বিশ্বকাপ খেলতে যাব, এত বড় একটা ওকেশন, আমি জানি না কে কীভাবে নিজেদেরকে প্রস্তুত করেছে সেটার জন্য। ব্যর্থ হচ্ছে এভরি টাইম, এবং ব্যর্থ হয়ে কোনো না কোনো এক্সকিউজ দিচ্ছি। ভেরি পুয়ার শো। মানে আমি খুবই হতাশ যে সুপার 8-এ উঠে একটা দল, যে দলটা 3টা ম্যাচ জিতেছে প্রিলিমিনারি রাউন্ডে, তারা কোনো চরিত্র, কোনো ক্যারেক্টার দেখাতে পারলো না। কোনো ক্যারেক্টার, আমি 50 রানে অল আউট হওয়ার মধ্যে কোনো দোষের কিছু নেই, কিন্তু কোনো ক্যারেক্টার দেখাতে পারলো না। এটা খুব লজ্জার, আমি বলবো খুবই লজ্জার। পৃথিবীর মানুষেরা যারা অন্য কমেন্টেটর আছে তারা হয়তো বলবে এদের মধ্যে এই মেধাবী ছেলে আছে, দারুণ খেলে, কিন্তু আজকে হয়তো ভালো খেলেনি। ভেতরে ওরা এই কথা বলেন না, কিন্তু ভেতরে ওরা যখন আলাপ করে নিশ্চয়ই এভাবেই আলাপ করে যে এই টিমটার এখানে আসা উচিত হয়নি। সো আমার মনে হয় এটা খুব লজ্জার ব্যাপার। এটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু, এবং এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। ফাহিম ভাই, আমার সাথে আরও একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি চিটাগাং থেকে মোহাম্মদ সুলাইমান। জি বলুন। আমি প্রশ্ন করতেছি, আসলে আমরা তো বাংলাদেশের খেলা দেখে আমাদের সময় নষ্ট করতেছি, এমন নষ্ট করতেছি। আমার মনে হয় না বাংলাদেশ দিয়ে আর কোনো কিছু হবে বাংলাদেশের খেলা দিয়ে। আপনাদের মতামতটা আমি জানতে চাই। না, এটা তো অবশ্যই। আসলে আমরা তো অনেক আশা নিয়ে আসলে খেলা দেখি, কিন্তু আলটিমেটলি তো আমরা সেই জিনিসটা পাই না তাদের কাছ থেকে। ফাহিম ভাই, আমরা এসে আলোচনা করবো, তো আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড দ্য গ্লাইড নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফাহিদ মিদুল এবং আমাদের সাথে আছেন নাজমুল আবেদিন ফাহিম। তবে আমরা আলোচনায় যাবার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্নটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি 3টা অপশন বলবো। প্রথমে, টসে জিতে কেন ব্যাট করলো না, এবং দ্বিতীয়ত পাওয়ার প্লে যে 5টা ওভার বা 6টা ওভার থাকে, সেক্ষেত্রে পাওয়ার প্লে কিরকম ব্যাটিং দরকার, এই জিনিসটা এখনো বাংলাদেশ মানে চেষ্টাই করতে পারে নাই। আর দ্বিতীয়ত হইলো লাস্ট 5 ওভারে 16 ওভারে ওই 5টা ওভার খেলতে পারে না। এই 3টা অপশনের কারণে কালকে আমার সম্ভাবনা, আমি পুরো খেলাটা দেখছি। জি, আপনার প্রশ্ন আসলে বুঝতে পেরেছি। আমরা নাজমুল আবেদিন ফাহিমের কাছ থেকে আসলে জানতে চাইবো এই বিষয়টা। আসলে ফাহিম ভাই, গতকালকে টস নিয়ে কিন্তু একটা অনেক আলোচনা হচ্ছিল যে টস জিতে কেন বাংলাদেশ ব্যাট নিল না, এবং অনেকেই মনে করছে যে হারার আগেই মনে হয় আমরা হেরে গেলাম, এরকম কিছু একটা। কিছুটা তাই, মানে ধারণাটা অনেকটা এরকম। যদি টসে জিতে আমরা যদি ভালো একটা রান করতেন, জিনিস টসে জিতে আমরা যদি ব্যাটিং করতাম, আমরা কত রানের জন্য ব্যাটিং করতাম? আমরা ব্যাটিং করতাম অন্তত 180 রানের জন্য। সেই বোঝাটা আমরা বইতে পারতাম কিনা? 180 রান 190 রান করতে হবে যদি ভারতের সাথে আমরা জিততে চাই। সেই রান কি আমার করার মতো ক্যাপাসিটি আছে নাকি? আমার যেই ব্যাটিংয়ের যে অবস্থা, তার চাইতে বরং আমরা যদি ওদেরকে যদি একটু অল্প রানে বুক করতে পারি, 160-এর মধ্যে বুক করতে পারি, তাহলে হয়তো সুযোগ আছে ওই টার্গেটটাকে সামনে রেখে খেলার। কারণ তখন আর 180-190 রানের চাপটা থাকবে না ব্যাটসম্যানদের, সেটা তো করা সম্ভব হবে। এই একটা চিন্তা থাকতে পারে। কন্ডিশন অনুযায়ী হয়তো ব্যাটিং করাটা ছিল, আমরা যদি মোটামুটি সমান দল হতাম, তাহলে হয়তো ব্যাটিংই হয়তো করতো। এটা একটা জিনিস আছে। কিন্তু আমরা খেলার শুরুতেই বোধ আমরা হেরে গেছি। পাওয়ার প্লেতে যখন আমরা আমাদের যেই দলটা আমাদেরকে এখানে নিয়ে এসছে, যে বোলিং শক্তিটা আমাদের এখানে নিয়ে এসছে, সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। আমরা 2জন পেস বলার নিয়েছি দলে, এবং নিয়েই বিপদে পড়ে গেছি। কারণ আমরা জানি যে মিডল ওভারে তাহলে কে বল করবে। বাধ্য হয়ে আমরা প্রথম পাওয়ার প্লেতে স্পিনারদের ব্যবহার করেছি, এবং স্পিনারদের ব্যবহার করতে গিয়ে আমরা সাকিব আল হাসানকে ব্যবহার করেছি। সাকিব আল হাসানের রিসেন্ট ফর্মটা আমরা কিন্তু জানি, রিসেন্ট ফর্মটা কেমন। সেখানে পাওয়ার প্লেতে ব্যবহার করাটা ছিল সবচেয়ে বড় ব্লান্ডার, সবচেয়ে বড় রিস্ক, যে ওই 1-2 ওভারে খেলাটার মোমেন্টামটা চেঞ্জ হতে পারে।
এবং সেটা কিছুটা হয়েছেও কিন্তু ওর বলেই কিন্তু রান হয়েছে মোটামুটি। ওয়ারেজ ওখানে যদি একটা পেস বলার থাকতো, একটা শরীফুল থাকতো কিংবা একটা তাসকিন থাকতো, তাহলে কিন্তু আমরা অন্তত 3 থেকে 4 ওভার বল করতাম, পেস বোলিং থাকতো আমাদের ওখানে, আমরা হয়তো আরও একটা উইকেট ওখান থেকে বের করে নিতে পারতাম, সেই প্রেশারটা দিতে পারতাম। এবং থ্রু আউট আমাদের বলিংয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকতো, আমাদের বলিং সাজানোর মধ্যে কোনো ব্যালেন্স ছিল না কালকে। আর বলিং ব্যাটিং দুর্বলতা আছেই, আমরা যেখানে শুরুতেই আমরা রান করতে পারি না, উইকেট হারিয়ে ফেলি, মিডল অর্ডার, লেট মিডল অর্ডার, ওদের আসলে কিছু করার থাকে না, কিন্তু কিছুই করার থাকে না। আমার সাথে আরও একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি বলুন, শুনতে পাচ্ছেন। আমার প্রশ্ন যে সাকিবুল হাসান কি তিনিও খেলা উচিত ছিল 3 নম্বরে ব্যাটিং? সরি, মানে 3 নম্বরে সাকিবুল হাসান ব্যাটিং করা উচিত ছিল? ওকে ওকে। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন। জি, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু ভাই ভালো আছেন? জি ভালো। ভাই আমি 14 গ্রাম থেকে বলতেছি, আমার গ্রামে বলছি আমনগন্ডা। জি, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, কালকে যে খেলাটা হচ্ছে আমাদের ইন্ডিয়া 196 করছে, হ্যাঁ জি। এখন আমাদের ক্যারেক্টারটা হচ্ছে যে আমরা যে 196 চেস করব ওইরকম মনোবল ছিল না। পাওয়ার প্লেতে 40 করছে, মানে এরকম কেন? মানে বারবার এরকম, মানে মনে হয় না যে আমরা 196 চেস করতেছি, মনে হইতেছে যেন 160 চেস করতেছি। মানে মনোযোগ এত কম কেন? বুঝতে পেরেছি আসলে। ফাহিম ভাই, দুইজনের আসলে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে সাকিব আল হাসানের, আমরা যদি ব্যাটিং লাইন আপটা দেখি যে তিনি 3 নম্বরে ব্যাটিং করছে, এবং একই সাথে আমরা যে আপনি বলছিলেন যে ক্যারেক্টার শো করা, সেই জিনিসটা নাই কেন? না, এটা তো আমরা আগেও বলেছি, ক্যারেক্টার তো একটা, এবং আসলে কাল কিন্তু দেখাই যায় না যে বাংলাদেশ যে 190-96 রান আমরা চেস করছি, ওই জিনিসটা যে ছিল এটা না, মনে হচ্ছে যে আমরা 140 বা যতটা ব্যবধানে হারতে পারি, এরকম একটা বিষয় ছিল কিনা? না, আত্মবিশ্বাসের অভাব তো আছেই। আমরা কোনো মতে একটা ভালো একটা শুরু করা যায় কিনা, উইকেট বাঁচিয়ে, উইকেট না হারিয়ে কোনো রকমের শুরু করা যায় না, ওই দিকে আমাদের চিন্তাটা ছিল। 190 রান আমরা চেস করছি, সো আমাকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে, ওভার দ্য টপ খেলতে হবে, বাউন্ডারি বের করতে হবে। সেটার জন্য যে আলাদা একটা ব্যাপার, সেটা করার মতো সাহস আমরা দেখাতে পারিনি, কারণ সেটা গত অনেকগুলি ম্যাচে কেউই করতে পারেনি। সো ওখান থেকে আর বের হয়ে আসতে পারেনি কিন্তু। সো চেষ্টা করেছে কোনো রকমে একটা ভালো শুরু মানে উইকেট পড়েনি, একটু রান হয়েছে, ওই অবস্থা নিয়ে আমরা পাওয়ার প্লেটা শেষ করতে পারি কিনা। সো দ্যাট ওয়াজ ভেরি নেগেটিভ। এবং সাকিব আগে ব্যাট করার উচিত ছিল না, এখন যেভাবে ব্যাট করছে তাতে আমার মনে হয় না যে খুব বেশি পরিবর্তন হতো। এখন যেভাবে ব্যাট করছে আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হতো। আমাদের সাথে আরও দুজন দর্শক আছেন। ফাহিম ভাই, দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম কনক, ঢাকা থেকে বলছি। ফাহিম ভাই, আমার কাছে দুটো কোশ্চেন আপনার কাছে। একটা হচ্ছে জাকির আলীর রোলটা আসলে কি করছে, এটা একটু কনফিউশন। আর দ্বিতীয় হচ্ছে জাকির আলীর আগে, মানে রিশাদের আগে কেন জাকির আলীকে পাঠানো হচ্ছে, এটা আপনি সাপোর্ট করেন কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কালকে ইন্ডিয়ার সাথে খেলায় যেটা একটা নতুন পিচে খেলা হয়েছে, সেখানে তাসকিনকে বসাই দেওয়া হয়েছে, আবার দুই দিক থেকে দুটো স্পিন দিয়ে শুরু করেছে, এটা কি আসলে কোনো বুদ্ধিযুক্ত ডিসিশন ছিল কিনা? এই দুটো কোশ্চেন। জি, আমাদের সাথে আরও একজন দর্শক আছেন। জি, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাকিব বলছি, ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেন পাওয়ার হিটিং পারে না? ওপেনাররা যেমন তানজিদ হাসান, তামিম, লিটন কুমার দাস, এরা মানে অন্যান্য দেশের ব্যাটসম্যান, ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কথা ধরে, এরা যেমন টেকনিক্যালি সাউন্ড দেয়, বিগ হিট করতে পারে, এরা এরকম, বাংলাদেশরা এরকম পারে না কেন? ঠিক কোন কারণে? জি, বুঝতে পেরেছি। আসলে প্রথমে যদি আমরা আসি, জাকির আলীর ভূমিকা নিয়ে একজন প্রশ্ন করেছেন যে তার ভূমিকাটা আসলে কি দলে? না, জাকির আলী লেট অর্ডারে খেলবে এবং ওর স্বাভাবিকভাবে ওর কাছে 10-12 বল খেলার কথা, 10-12 15 বল হয়তো খেলার সুযোগ পাবে, এবং সেখানেও 120-30-35 এরকম একটা স্ট্রাইক খেলার চেষ্টা করবে, ওভার দ্য টপ খেলার চেষ্টা করবে, 4-6 মারার চেষ্টা করবে। সেই জিনিসটার জন্য ওকে রাখা হয়েছে, এবং ওটা যে কখনো করেনি তা নয় কিন্তু। বাট এখানে এমন একটা সিচুয়েশনে ওকে ব্যাটিং করতে হচ্ছে, যখন ও নামে, আমরা মাহমুদুল্লাহকেও দেখেছি, যখন নামছে তখন আর কিছুই করার নেই কিন্তু। হয়তো আস্কিং রেট তখন 15, 16, 17, তখন যে কিছু করার নেই তা না, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওরকম না যে 15-16 স্ট্রাইক রেট মেনটেন করে 40-50 রান করে ফেলবে, সেই ব্যাটসম্যান আমাদের নেই। সো ওই কাজ করার জন্যই নামানো হয়েছে। এবং তবে এটাও বলতে হবে যে
এর চাইতে ভালো খেলতে পারতো, যা খেলছে তার চাইতে ভালো খেলতে পারতো। কারণ হারার মানে তো সারা দিয়ে তো সব শেষে যায় না, তার মধ্যে যদি আমি একটা ভালো ইনিংস খেলতে পারি, ভালো ইনিংস খেলে যদি হেরেও যাই, কিন্তু ওই ভালো ইনিংসটার একটা দাম কিন্তু আছে, পরের ম্যাচে ওটা কাজে লাগবে। আমি হারতে পারি কিন্তু ভালো খেললে পরে ওটা কাজে লাগবে, কখন না কখন কাজে লাগবে। সো ভালো খেলাটা জরুরি, কিন্তু সেটা জাকির আলী সেভাবে করতে পারেনি। আমরা কি দেখি যে একটু দলের পারফরমেন্স থেকে ব্যক্তিগত পারফরমেন্সে সবাই একটু চিন্তিত কিনা, যে কেউ রান পাচ্ছে না সেই জন্য নিজের রানটা একটু। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তখন এটা হয়, কিন্তু এরকম যদি হয় এই দল কোনোদিনই জিততে পারবে না। কালকে রোহিত শর্মার ইন্টারভিউটা দেখলে শুনলে বোঝা যায় যে আমরা কেউ বড় স্কোর করার কথা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি যে আমি যখন আছি এই সময় আমাকে এই পেসে খেলতে হবে, এই পেসে আমার খেলতে হবে। আমি 10 রান করি, 12 রান করি, 15 রান করি, 20 রান করি, আমাকে এই পেসে খেলতে হবে। এই পেসে যখন খেলা হয় তখন কিন্তু অপোজিশন চাপে পড়ে যেতে বাধ্য। কিন্তু আসলে এইভাবে খেলা উচিত, এইভাবে খেলা উচিত। ফাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় একেবারে শেষ। দর্শক, আসলে আমরাও চাই যে অন্তত একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা জিতুক বাংলাদেশ। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।